ক্লাস 12-এর স্থির তড়িৎ চলছিল। তো স্থির তড়িতের আন্ডারে আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। এই চ্যাপ্টারের আন্ডারে আমরা জেনেছি আধান কি বা আধান সৃষ্টির কারণ কি বা কোনো একটা বস্তুকে তড়িদায়িত করার পদ্ধতিগুলি কি কি। সেকেন্ড চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রে আমরা জেনেছি যে আধান সৃষ্টি হলো, সে আধানের বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে, বিভিন্ন ধর্ম সম্বন্ধে আমরা জেনেছি এবং কোনো একটা অঞ্চলে বা কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, সেটা আমরা বার করতে পেরেছি। এবং বিশেষ করে গাউসের উপপাদ্যের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের পদার্থের ক্ষেত্রে, যেমন গোলীয় খোলক, অসীম আহিত পাত, তারপর অসীম দৈর্ঘ্যের তার, গোলীয় খোলকের বাইরে ভিতরে, আমরা বিভিন্ন পরিবাহী ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে পেরেছি। এবং তড়িৎ বিভব চ্যাপ্টারে আমরা জেনেছি যে আধান কোন শর্তে এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তরিত করতে পারবে। মেন শর্ত এটাই যে বিভব চ্যাপ্টারের মেন শর্ত হচ্ছে আধান কোন শর্তে বা কিভাবে এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে স্থানান্তরিত হয়। এবং আমরা আজকে পড়ব যে স্থির তড়িতের ফোর্থ চ্যাপ্টার এবং তোমাদের সিলেবাসের লাস্ট চ্যাপ্টার ধারকত্ব ও ধারক, বলে ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটার। যে এই চ্যাপ্টার আমরা পড়ব। আমরা আধান কি করে সৃষ্টি হয় জানলাম, আধানের বিভিন্ন ক্যারেক্টার কি, বিভিন্ন বৈশিষ্ট্য কি, তার ধর্ম কি জানলাম। তারপর আধান কোন শর্তে এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে গমন করে সেটাও জানলাম। এবার আমরা জানবো যে আধানের ধারণ ক্ষমতা বা অ্যাকচুয়ালি যে আমরা কি বলছি ধারকত্ব ও ধারক, মানে অ্যাকচুয়ালি যে আধানকে আমরা কি করে ধারণ করি বা আধানকে আমরা কি করে জমা করি, আমরা সেটাই এই চ্যাপ্টারের মূল বিষয়। আধান কি জেনেছি, আধানের বৈশিষ্ট্য জেনেছি, আধান কোন শর্তে এক বিন্দু থেকে অপর বিন্দুতে যাবে সেটাও জেনেছি আমাদের পোটেনশিয়ালের মাধ্যমে। এবার জানবো যে আধানকে আমরা কি করে ধারণ করতে পারবো। তো তাহলে শুরু করছি স্থির তড়িতের চতুর্থ চ্যাপ্টার, সেটা হলো ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটর, ধারকত্ব এবং ধারক। যে অ্যাকচুয়ালি এই যে এখানে যে দুটো ওয়ার্ড লেখা আছে ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটর, তোমাদেরকে আরো ইজি করার জন্য আমি বলছি এই ক্যাপাসিটর মানে ধারক, ক্যাপাসিটর মানে হচ্ছে ধারক। এই ক্যাপাসিটর বা ধারক একে বলা হয় নাউন, একে আমরা কি বলি নাউন। এবং যে ক্যাপাসিটেন্স যাকে বলা হয় ধারকত্ব, একে বলা হয় অ্যাডজেক্টিভ। যে নাউন বলতে কি বোঝায়, নাউন বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি কি যে কোনো জিনিসকে আমরা নাউন বলতে পারি। যে হ্যাঁ, যে ক্যাপাসিটর মানে কি নাউন, ক্যাপাসিটর নাউন, কিন্তু ক্যাপাসিটেন্স হচ্ছে সেই নাউনেরই দোষ, গুণ, অবস্থা, ক্ষমতা ইত্যাদি বুঝাবে। তার মানে তোমরা বলতে পারো যে এই যে ক্যাপাসিটেন্স হচ্ছে এই ক্যাপাসিটরের অ্যাডজেক্টিভ। কি করে, যে অ্যাকচুয়ালি যদি তোমাদেরকে বলি যে একদম ছোট একটা সিসি আছে, একটা ছোট কোনো সিসি আছে, এবং তুমি ধরো যে এর থেকে একটা বড় জলের বোতল একটা আছে, এবং তুমি ধরো যে যেগুলোতে যে বাড়িতে যেসব জলের ট্যাঙ্কি আমরা ইউজ করি, বড় জলের ট্যাঙ্কি এটা আছে। তার মানে যে ছোট একদম হোমিওপ্যাথি ওষুধের যে শিশুগুলো থাকে, ওই শিশু ধরো একটা আমাদের জল খাওয়ার একটা বোতল ধরো, আর একটা হচ্ছে ওই যেটা বাড়ির ছাদে থাকে সেই জলের ট্যাঙ্ক। কিংবা তুমি ধরতে পারো যে বিভিন্ন পৌরসভা বা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের
আন্ডারে যে বড় বড় যে জলের ট্যাঙ্কি থাকে, যেখান থেকে জল সাপ্লাই করা হয়, তো তুমি সেই ট্যাঙ্কি ধরতে পারো। মানে অ্যাকচুয়ালি এই ছোট সিসি হোক বা জলের বোতল হোক বা বড় জলের ট্যাঙ্ক হোক, তাহলে এগুলো প্রত্যেকটি হচ্ছে ক্যাপাসিটার। কেন? কারণ এরা প্রত্যেকে জল ধারণ করতে পারে। তাহলে এও ক্যাপাসিটার, এও ক্যাপাসিটার, এও ক্যাপাসিটার। তাহলে এও ধারক, যে বোতল সেও ধারক, আর যে বড় জলের ট্যাঙ্কি সেও ধারক। কিন্তু এই তিনটা তো ধারক, কিন্তু ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এই ধারণ করার ক্ষমতা। তার মানে এই তিনটাই ক্যাপাসিটার, কিন্তু এদের প্রত্যেককে ধারণ করার ক্ষমতা আলাদা। সেই জন্য এদের প্রত্যেকের কি ক্যাপাসিটেন্সটা হচ্ছে আলাদা। যে অ্যাকচুয়ালি তোমরা ক্যাপাসিটেন্স তাহলে বলতে হবে কি বলবো, যে ধারকের বা ক্যাপাসিটারের অ্যাডজেক্টিভ, তার দোষ গুণ অবস্থা ক্ষমতা ইত্যাদি আমাদের বলছি কি বলি, যে ক্যাপাসিটেন্স। যেমন তোমরা যতজন ক্লাস 12-এ পড়ছো, যতজন পড়ছো, তোমরা প্রত্যেকেই এক একজন ক্যাপাসিটার। মানে তোমাদের যে মস্তিষ্ক, তোমাদের মস্তিষ্ক প্রত্যেকেরই একটা একটা করে ক্যাপাসিটার। কিন্তু দেখবে কাউকে বেশি পড়তে হয়, কাউকে অল্প পড়তে হয়। অ্যাকচুয়ালি কেউ মনে রাখতে পারে বেশি, কেউ মনে কম রাখতে পারে। অ্যাকচুয়ালি তোমাদের মস্তিষ্ক প্রত্যেকটাই ক্যাপাসিটার, কিন্তু প্রত্যেকের ক্যাপাসিটি আলাদা, মানে প্রত্যেকের ধারণ করার ক্ষমতা আলাদা। তাহলে আশা করি তোমরা এই প্রাথমিক একটা কনসেপ্ট পেলা, যে ক্যাপাসিটার মানে নাউন এবং ক্যাপাসিটেন্স কি সেই নাউনের বা ক্যাপাসিটারের অ্যাডজেক্টিভ। তাহলে প্রত্যেকটা কন্টেনার হচ্ছে ক্যাপাসিটার, প্রত্যেকে ধারক, কিন্তু প্রত্যেকের ধারণ করার ক্ষমতা আলাদা, সেহেতু ক্যাপাসিটেন্স হচ্ছে আলাদা। তাহলে ক্যাপাসিটেন্স কি? ক্যাপাসিটারের অ্যাডজেক্টিভ। এটা আমাদের একটা প্রাইমারি কনসেপ্ট হলো। কিন্তু আমরা এই চ্যাপ্টারে কি পড়ছি? আমরা পড়ছি ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটার। এটা আমাদের স্থির তড়িৎ অধ্যায়ের আন্ডারে। তাহলে অ্যাকচুয়ালি স্থির তড়িৎ মানে কি? আমরা এই ডিপার্টমেন্টে আমরা আধান নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এক্ষেত্রে এই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স বলতে কি বোঝাচ্ছে? তাহলে ক্যাপাসিটার কার ক্যাপাসিটার? মানে যে ধারক, তাহলে কি ধারণ করবে আমাদের এই ডিপার্টমেন্টে? আমরা যেহেতু স্থির তড়িৎ নিয়ে আমরা ডিসকাস করছি, সেহেতু এক্ষেত্রে এই যে ধারক, সেটা আমাদের কি বোঝাচ্ছে? যে এই যে ধারক ও আধানকে ধারণ করবে। এবং এই ক্যাপাসিটেন্স কি? ওই বিভিন্ন পরিবাহী আধানকে ধারণ করার ক্ষমতা। তাই তো, যেহেতু আমরা পড়ছি স্থির তড়িৎ ডিপার্টমেন্টে আছি, সেহেতু আমাদের এক্ষেত্রে ধারক মানে কিসে ধারক? কার ক্যাপাসিটার? যে আধান ধারণ করার, যে আধান যে ধারণ করবে সেই ক্যাপাসিটার, কিন্তু ওনার ধারণ করার যে ক্ষমতা আধান, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি করব? যে ক্যাপাসিটার কার ক্যাপাসিটার? আধান ধারণ করা। এবং ক্যাপাসিটেন্স মানে কি? তার ধারণ করার ক্ষমতা। ক্লিয়ার? যেমন যদি বলা হয় যে কোনো বস্তুকে যদি আমি তাপমাত্রা দিই, মানে কোনো একটা বস্তু যদি হিট দেওয়া হয়, কোনো বস্তুকে যদি তাপ দেওয়া হয় তবে তাপমাত্রা বাড়বে। কোনো বস্তুকে যদি আমরা হিট সাপ্লাই করি তবে বস্তুর তাপমাত্রা বাড়বে। কিন্তু বিভিন্ন প্রকার বস্তুকে যদি সমান হিট সাপ্লাই করা হয়, তবে প্রত্যেকটা বস্তুর তাপমাত্রা সমানভাবে বাড়বে না। তোমরা তোমাদের নিজেদের ঘরে তোমরা সেটা শীতকাল হোক বা আমাদের এই গরমকাল হোক, তোমরা দেখতে পাবে যে কেউ বেশি ঠান্ডা, কেউ অল্প ঠান্ডা। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ঘর কি একটাই তাপীয় সাম্যাবস্থায় আছে, কিন্তু একজন বেশি ঠান্ডা, একজন ওর থেকে কম ঠান্ডা। তার মানে কি? অ্যাকচুয়ালি প্রত্যেকটা বস্তুকে সমান হিট সাপ্লাই করলেও প্রত্যেকের তাপমাত্রা সমানভাবে বৃদ্ধি পাবে না। কেন? কারণ প্রত্যেকটা বস্তুর থার্মাল ক্যাপাসিটি আলাদা, তাপ গ্রাহিতা আলাদা, তাপ ধারণ করার ক্ষমতা আলাদা। ঠিক সেরকমই যদি বলি যে এও ক্যাপাসিটার, তাহলে এখানে আমি যে অ্যামাউন্টে জল দিলাম, এখানেও সেম অ্যামাউন্ট
এখানেও সেম অ্যামাউন্টে জল দিলাম, তাহলে কি দেখো এখানে যদি আমি জল দিই কত 5 গ্রামের, এখানেও দিলাম আমি 5 গ্রামের, এবং আমি এখানেও কি দিলাম 5 গ্রামের। তার মানে কি যে আলটিমেটলি যে এরা প্রত্যেকের ক্যাপাসিটার, কিন্তু প্রত্যেকের ধারণ ক্ষমতা হচ্ছে আলাদা। ঠিক সেরকম ভাবে যে বললাম যে প্রত্যেকটা বস্তু যদি আমি হিট সাপ্লাই করি তাহলে কি তাপমাত্রা দিলে ওদের আদান বাড়বে, তাপমাত্রা বাড়লে তাপমাত্রা বাড়বে, কিন্তু প্রত্যেকের থার্মাল ক্যাপাসিটি আলাদা, মানে সমানভাবে তাপমাত্রা বাড়বে না। ঠিক সেরকম ভাবে যে কোনো বস্তুকে যদি আধান দেওয়া হয়, কোনো বস্তুকে যদি আধান সাপ্লাই করা হয়, তবে আধান দিলে ওই বস্তুর বিভব বাড়বে। তাহলে কি বললাম যে কোনো বস্তু যদি আধান দিই তবে বিভব হচ্ছে বাড়বে। কিন্তু আবার ওই বিভিন্ন বস্তুর ক্ষেত্রে তার বিভব আবার সমানভাবে বাড়বে না। কেন? কারণ বিভব আবার কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন তোমাকে আরো ইজি বলছি আমি, এটা ধারক, এটা ধারক, এটাও ধারক। এখানে আমি যে অ্যামাউন্টের জল দিয়েছি এখানে এবং এখানে আমি সমান অ্যামাউন্টের জল দিয়েছি, কিন্তু দেখো এখানে জলের হাইট যা, এখানে জলের হাইট আর এখানে জলের হাইট কি সমান না আলাদা? অবশ্যই আলাদা। মানে এখানে জলের ভর, এখানে জলের ভর, এখানে জলের ভর একই, কিন্তু প্রত্যেকের এই হাইট আলাদা। এই হাইটটা মানে কি বোঝাচ্ছে? এই হাইটটাই তো বোঝাচ্ছে ওই জলের অবস্থা, সেটাকে চাপ। জল এক জায়গা থেকে অপর জায়গায় ফ্লো করে কোন শর্তে? তার চাপের পার্থক্যের জন্য। চাপ মানে কি এইচ রোজি, তাহলে এটাও ধারক, এটাও ধারক, এটাও ধারক। আমি যদি জল দিই তাহলে প্রত্যেকটা ধারকে তার জলের লেভেলটা বাড়বে, কিন্তু যদি সমান অ্যামাউন্টের জল দিই তাহলে সমান হাইট বাড়বে না। তার মানে কি ওদের অবস্থা সমান না। ঠিক তেমনই যে বললাম যেটা, বিভিন্ন বস্তু যদি হিট দেওয়া হয়, বিভিন্ন বস্তুকে যদি সমান পরিমাণে হিট দেওয়া হয় তবে তাপমাত্রা বাড়বে, কিন্তু সমানভাবে বাড়বে না। ঠিক সেভাবে যে কোনো বস্তুকে যদি আধান দেওয়া হয় তবে আধান দিলে ওই বস্তুর বিভব বাড়বে, কিন্তু আবার এই বিভব আবার প্রত্যেকটা বস্তুর সমানভাবে বাড়বে না। অ্যাকচুয়ালি এই জলের ক্ষেত্রে যে অবস্থা, জল ফ্লো করবে কেন? জল ফ্লো করবে যে অবস্থার উপর নির্ভর করছে। তাহলে জল ফ্লো হওয়া যে অবস্থার উপর নির্ভর করছে সেটাই কি চাপ। চাপ মানে কি হাইট। তাহলে এক্ষেত্রে আধান যে ফ্লো হবে, তাহলে আধান ফ্লো করা সেটা নির্ভর করে কোন অবস্থা? বিভব, তাই না? তোমাদের আগেই পড়েছি এর আগের চ্যাপ্টারে। তাহলে এইগুলো প্রত্যেকটা ধারক সমান অ্যামাউন্টের জল দিলে প্রত্যেকের কি হাইট আলাদা, প্রত্যেকের চাপ আলাদা, তাহলে প্রত্যেকের অবস্থা আলাদা। ঠিক তেমনই যে বিভিন্ন পদার্থকে এই সমান অ্যামাউন্টে যদি হিট দেওয়া হয়, হিট না এখানে আধান, যে প্রত্যেকটা বস্তুকে যদি সমান যদি আধান দেওয়া হয় তবে বিভব বাড়বে। এখানে জল দিলে, এখানে জল দিলে, এখানেও জল দিলে তাহলে হাইটটা বাড়বে, কিন্তু সমানভাবে বাড়বে না। কেন? কারণ প্রত্যেকের অবস্থা আলাদা, প্রত্যেকের এক্ষেত্রে থেকে আকার আকৃতি আলাদা। ঠিক সেভাবে যে কোনো বস্তুকে যদি আধান দেওয়া হয় তবে ওর বিভব বাড়বে, কিন্তু বিভিন্ন বস্তুকে যদি সমান আধান দেওয়া হয় তবে তাদের বিভব সমানভাবে বাড়বে না। কেন? কারণ তোমরা জানো যে ভি মানে কি বোঝায়? ভি মানে হয় 1/4 পাই কে এপসাইলন 0 ইন্টু কিউ বাই আর। তোমরা সবাই জানো। তাহলে এক নাম্বার দেখো, কিউ তো আধান, এটা আধান সাপ্লাই করছি, 4 কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, এপসাইলন 0 কনস্ট্যান্ট। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে ভি প্রপোর্শনাল টু 1/k। তাহলে কে মানে কি? পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি। তাহলে এক নাম্বার হচ্ছে, এক নাম্বার বলতে পারে কি যে পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর বিভব নির্ভর করে। যে অ্যাকচুয়ালি যে কোন একটা পরিবাহী শূন্যস্থানের বদলে যদি কিসে থাকে, কোনো কে পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকে তবে তার বিভব কি হবে? কমবে। সেকেন্ড আমরা বলি যে এই যে আর মানে কি? কোনো পরিবাহী
ব্যাসার্ধ। তাহলে কোন পরিবাহীর ব্যাসার্ধ যত বাড়বে তত বিভব হচ্ছে কমবে। তাহলে ভি আবার কি প্রপোর্শনাল টু আর। তার মানে আমরা বলতে পারি যে পরিবাহী তলের ক্ষেত্রফল। এন্ড থার্ড, সেটা বলা হয় অন্যান্য পরিবাহীর উপস্থিতি। বলা হয় যে অন্যান্য পরিবাহীর উপস্থিতি, যে অ্যাকচুয়ালি আমি কি বললাম যে কোনো বস্তুকে যদি আদান দেওয়া হয় তবে ওর বিভব বাড়বে, কিন্তু বিভিন্ন বস্তুকে যদি সমান পরিমাণ আদান দেওয়া হয় তবে প্রত্যেকের বিভব সমানভাবে বাড়বে না। কেন? কারণ বিভব নির্ভর করে তিনটা বিষয়ের উপর। এক নম্বর, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি উপর বিভব নির্ভর করে। যে পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি চেঞ্জ হলে বিভব চেঞ্জ হবে। যে অ্যাকচুয়ালি এরকম যে যে তিনটা আছে পরিবাহী, তিনটা বিভিন্ন মাধ্যমে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সমান অ্যামাউন্টের আধান দিলেও প্রত্যেক বিভব সমান হবে না, কিন্তু বিভব বাড়বে কিন্তু সমান হবে না। আবার তলের ক্ষেত্রফল তুমি এখানেও দেখতে পাবে যে এর ক্ষেত্রফল সব থেকে বেশি। তাহলে এর ক্ষেত্রফল কি সব থেকে বেশি, তাহলে যার ক্ষেত্রফল বেশি হবে তার বিভব কি কম। যার ক্ষেত্রফল বেশি তার বিভব কম, এবং বিভবটা এক্ষেত্রে কি নির্দেশ করে? তার অবস্থা। আদান স্থানান্তরিত করার জন্য এবং জল স্থানান্তরিত করার জন্য এর অবস্থাকে চাপ। তাহলে দেখো এর ক্ষেত্রফল যত বাড়বে, এর ক্ষেত্রফল কম, তারপর এর বেশি, তারপর এর বেশি, তাহলে সমান অ্যামাউন্টের জল দিলেও এর হাইট কম, এর হাইট একটু বেশি, এর হাইট সবচেয়ে বেশি। তার মানে যে তাদের আকৃতি আলাদা হওয়ার জন্য আমি সমান অ্যামাউন্টের জল দিয়েছি, কিন্তু প্রত্যেকটা কি পাত্রে হাইট আলাদা, তাদের চাপ আলাদা, অবস্থা আলাদা। ঠিক সেভাবে যে বিভবকে নির্ভর করে কার উপরে? পরিবাহী তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল চেঞ্জ হলে তার বিভবও চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি বিভিন্ন পরিবাহী আছে, তাদেরকে আধান দিয়ে বিভব বাড়বে, কিন্তু সমানভাবে বাড়বে না। কেন? কারণ এই যে বিভব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। একটা মাধ্যম চেঞ্জ হলে বিভব চেঞ্জ হবে, আমি যতই সমান আধান দেই না কেন। আবার তলের ক্ষেত্রফল, তাহলে কোনো পরিবাহী তলের যদি ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যায় তবুও সমান আধান দিলেও বিভব চেঞ্জ হয়ে যাবে, এই যেরকম হাইট চেঞ্জের মতো। আবার অন্যান্য পরিবাহীর উপস্থিতি, এই যে অন্যান্য পরিবাহীর উপস্থিতির জন্য আবার বিভবটা চেঞ্জ হয়ে যায়। কেমন হয়? ব্যাপারটা হচ্ছে এই যে এটা একটা আছে প্লাস আধানে আহিত প্লেট প্লাস, এবার ওর পাশে যদি একটা অনাহিত এবং ভূ সংলগ্ন যদি প্লেট নিয়ে আসি তবে দেখবো যে এর বিভবটা কমে গেছে। তাহলে অ্যাকচুয়ালি পারিপার্শ্বিক মাধ্যমের উপর বিভব কিভাবে নির্ভর করছে সেটা বুঝতে পারলে ব্যাসানুপাতিক। আর তলের যে ক্ষেত্রফল তার উপরে বিভব ব্যাসানুপাতিক। ক্ষেত্রফল বাড়লে তার বিভবটা হচ্ছে কমবে, কারণ যত ক্ষেত্রফল কি হবে বাড়বে জলের হাইট আস্তে আস্তে কমবে। আর জল দিলে হাইট বাড়বে, কিন্তু যার ক্ষেত্রফল বেশি তার হাইটটা কম বাড়বে। এটাই ঠিক। সেভাবে যে আর এর সঙ্গে ভি কি ব্যাস সম্পর্ক, তাহলে তলের ক্ষেত্রফল বাড়লে বা রেডিয়াস বাড়লে তার বিভব হচ্ছে কমবে। কেন কমবে এটা সব দেখাই দেবো আমি। এবং অন্যান্য পরিবারের উপস্থিতি, এই জিনিসটাও তোমাদেরকে আমি বুঝাবো যখন আমি পড়াবো ধারকের কার্যনীতি, তখন এই জিনিসটা বুঝাবো। তাহলে যে কোনো পরিবাহীকে যদি আধান দেওয়া হয় তাহলে ওর বিভব বাড়বে, কিন্তু বিভিন্ন পদার্থকে যদি সমান আধান দেওয়া হয় তবে প্রত্যেকের বিভব সমানভাবে বাড়বে না, কারণ প্রত্যেকটা পরিবাহীর বিভব নির্ভর করে এই তিনটা বিষয়ের উপর: পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি, সেকেন্ড পরিবাহী তলের ক্ষেত্রফল এবং অন্যান্য পরিবাহীর উপস্থিতি। ক্লিয়ার? তার মানে এবং কিউ প্রপোর্শনাল টু কি? তাহলে কি যে কিউ প্রপোর্শনাল টু ভি, তাহলে বিভব কি? বিভব আধানের সঙ্গে সমানুপাতিক। বিভব আধানের সঙ্গে সমানুপাতিক, তাহলে কি যে আমি যত আধান দেব তত বিভব বাড়বে। তার মানে এই যে সমানুপাতিক চিহ্ন, তাহলে আধানের সঙ্গে বিভব কেন সমানুপাতিক? এবার আমি তোমাকে সেটা বোঝাচ্ছি যে আধানের সঙ্গে বিভব কেন সমানুপাতিক। আধানের সঙ্গে বিভব কেন সমানুপাতিক?
যে অ্যাকচুয়ালি ও কেন প্রপোর্শনাল। মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, যদি বলা হয় এটা একটা আছে পরিবাহী, এটা একটা আছে অনাহিত পরিবাহী, মানে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে আধান দিলে কেন বিভব বাড়বে, সেটা তো আমি বললাম কি আধান দিলে বিভব বাড়বে। আধান বিভবের সঙ্গে প্রপোর্শনাল, মানে আধান দিলে বিভব হচ্ছে বাড়বে। এবং এটাও বললাম যে বিভিন্ন পদার্থকে যদি সমান আধান দিই তবে ওদের বিভব সমানভাবে বাড়বে না, কারণ বিভব বিভিন্ন পদার্থের উপর নির্ভর করে, বিভিন্ন যে বিষয়ের উপর নির্ভর করে, তাই তো। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, আমি তো বললাম যে কিউ প্রপোর্শনাল টু ভি, আমি যত আধান দেবো তত ওই পরিবাহীর বিভব বাড়বে। এবার প্রশ্ন হলো কেন বাড়বে, আমি আধান যত বেশি দেবো তত ওর মধ্যে বিভব কেন বাড়বে সেটাই দেখাচ্ছি। তুমি ধরো যে এটা একটা পরিবাহী আছে, এটা একটা পরিবাহী আছে। এবার অসীম থেকে তুমি ধরো যে একটা অসীম, এটা হচ্ছে অসীম, এটা একটা আছে পরিবাহী। এই অসীম দূরত্ব থেকে এই প্লাস আধানকে নিয়ে আসতে এখানে যে পরিমাণ কাজ করতে হয় সেটা কি ওই পয়েন্টের পোটেনশিয়াল। এবার এরকম একটা না আমি অনেকগুলো আধানকে এই পরিবাহীতে নিয়ে আসলাম, তাহলে আরেকটা আধানকে নিয়ে আসলাম, আরেকটা আধানকে নিয়ে আসলাম, আরেকটা আধানকে নিয়ে আসলাম, আরেকটা আধানকে নিয়ে আসলাম, আরেকটা আধানকে নিয়ে আসলাম। এবার যে মেন ফ্যাক্ট সেটা দেখো কি জিনিসটা। এবার এই আধানকে এই পরিবাহী পৃষ্ঠের মধ্যে, মানে এই একক ধনাত্মক আধানকে এই পরিবাহী পৃষ্ঠের মধ্যে আনতে আমাকে কি করতে হবে, এবার বেশি কাজ করতে হবে। কেন? কারণ এই পরিবাহীতে প্লাস আধানের মান যত বাড়বে তত ওই পরিবাহীতে প্লাস আধানকে নিয়ে আসতে তত বেশি বাহ্যিক বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, তাই না। এখানে প্লাস যত বেশি বাড়বে তত বেশি করবে ওই প্লাসকে বিকর্ষণ করবে। তাহলে এবার এই প্লাসকে আমি যত নিয়ে আসবো তার মানে আমাকে তত বেশি কাজ করতে হচ্ছে, কেন ওর বিকর্ষণ বলের বিরুদ্ধে। এবার এই প্লাসকে আমি নিয়ে আসলাম খুব কষ্টে, তার মানে কি অনেক শক্তি লস হলো, তার মানে কি ওর মধ্যে পোটেনশিয়াল বাড়লো। এবার আবার কোনো আধানকে আবার নিয়ে আসলাম, তাহলে এখানে যত প্লাস আস্তে আস্তে বাড়ছে, মন দিয়ে বোঝো, এই পরিবাহীতে যত প্লাস আস্তে আস্তে বাড়ছে তত কোনো আধানকে ওই পরিবাহীতে নিয়ে আসতে গেলে আমাকে তত বেশি বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তার মানে এই আধানকে নিয়ে আসতে গেলে তত বেশি কাজ করতে হচ্ছে, তার মানে তত বেশি শক্তি লস হচ্ছে। তার মানে কি, তার মানে এই পরিবাহী তত বেশি কি পোটেনশিয়াল ডেভেলপ করছে। আবার বলছি যে এই পরিবাহীতে যত বেশি প্লাস আধান বেশি আছে, এই পরিবাহীতে যত বেশি প্লাস আধান বেশি আছে তত এই পরিবাহীর মধ্যে এই প্লাস আধানকে নিয়ে আসতে গেলে আমাকে তত বেশি কাজ করতে হবে। তার মানে যত বেশি কাজ করব তত বেশি আমার শক্তি লস হবে। তার মানে তত বেশি শক্তি লস মানে কি, তাহলে এর মধ্যে কি তত বেশি ওর শক্তি লাভ করছে, মানে কি মানে সেটাই কি ওর পোটেনশিয়াল শক্তি লাভ করছে। এবং আমি তোমাদের বিভবে পড়িয়েছি যে কোনো একটা জায়গায় পোটেনশিয়াল বলতে কি বোঝায়, কোন একটা পয়েন্টে বিভব মানে কি সেটাই হচ্ছে স্থিতি শক্তি। কোন একটা বিন্দুর বিভব মানে কি ওটাই ওর স্থিতি শক্তি। তার মানে এই প্লাসকে নিয়ে আসতে গেলে আমাকে করতে হচ্ছে তত বেশি কাজ করতে হচ্ছে। তাহলে যত বেশি কাজ করতে হচ্ছে সেটাই কি ওই পয়েন্টের পোটেনশিয়াল, এবং পোটেনশিয়াল কি তাহলে হচ্ছে বাড়ছে। তাহলে এই প্লাসকেও নিয়ে আসলাম। তাহলে এবার যদি আবার যদি কোনো প্লাস নিয়ে আসতে হয়, তাহলে করতে হবে এই এতগুলো প্লাসের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। তার মানে তত বেশি শক্তি লস হবে, তার মানে তত বেশি ওর মধ্যে পোটেনশিয়াল ডেভেলপ করবে। তার মানে আমি এই যত প্লাস নিয়ে আসবো, মানে যত প্লাস আধান নিয়ে আসবো এই পরিবাহীতে, যত বেশি প্লাস আধান নিয়ে আসবো এই পরিবাহীতে তত বেশি আমার কাজ করতে হচ্ছে, তাহলে তত বেশি শক্তি লস হচ্ছে। ওটাই পরিবাহীতে
পোটেনশিয়াল। তাই আমি যত বেশি আধানকে নিয়ে আসবো তত বেশি পরিমাণ আস্তে আস্তে আমাকে বাহ্যিক কাজ করতে হবে। তার মানে কি তত বেশি আমার শক্তি লস হচ্ছে, তার মানে কি তত এর মধ্যে পোটেনশিয়াল বাড়ছে, মানে বিভব বাড়ছে। তাহলে যত বেশি আমি ধনাত্মক আধান নিয়ে আসছি তত বেশি কাজ করতে হচ্ছে বাহ্যিক বলের বিরুদ্ধে। তার মানে কি এর মধ্যে কি তত বেশি শক্তি লস, তাহলে এর মধ্যে তত বেশি শক্তি গেইন করছে। তাহলে আধান কি বিভব, যত বেশি আধান নিয়ে আসবো ততই শক্তি লস, তত শক্তি গেইন, মানে তত বেশি বিভব লাভ করছে। তাহলে কিউ প্রপোর্শনাল টু ভি। তাই যত কোনো পরিবাহীকে যত বেশি আধান দেবো তার বিভব কি তত বেশি বাড়বে। কেন বাড়বে? এটাই কারণ, এবং এটা আমি পরে আবার আসবো। এটাই তার কারণ। তাহলে কোনো পরিবাহীকে আধান দিলে তার বিভব হচ্ছে বাড়বে। তাহলে কিউ প্রপোর্শনাল টু ভি। কিন্তু আবার যে প্রত্যেকটা পরিবাহীকে সমান আধান দিলে তার বিভব সমানভাবে বাড়বে না। কেন? বিভব কি বিভিন্ন যে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে 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 তোমরা বুঝতে পারলে যে কিউ প্রপোর্শনাল টু ভি, তাহলে আধান দিলে তার বিভব বাড়বে। তাহলে কিউ প্রপোর্শনাল টু ভি। তাহলে যদি লিখি আমরা যে কিউ, যদি লিখি একটা যদি কনস্ট্যান্ট নিয়ে আসি, তাহলে এই সমানুপাতিক চিহ্ন যদি উঠে সমান সমান হয় তাহলে কি আসবে? একটা সাম কনস্ট্যান্ট ইনটু ভি। এই সাম কনস্ট্যান্ট এই সি, এই সি কে আমরা কি বলি? এই ক্যাপাসিটেন্স। এবার একটু যদি মন দিয়ে দেখো, এই সি এক্ষেত্রে আমরা নিয়ে এসেছি কি হিসাবে? এই সি কে কিন্তু আনা হয়েছে ধ্রুবক পদ হিসাবে। এই সি কে এখানে আনা হয়েছে একটা ধ্রুবক পদ হিসাবে। তাহলে এই ধ্রুবক পদের নামকে আমরা কি বলি? ক্যাপাসিটেন্স। তার মানে সি মানে কত? কিউ বাই ভি। তাহলে কোন পরিবাহীকে আধান দিলে তার বিভব বাড়বে। যত বেশি আধান দেবো তত বেশি কাজ করতে হচ্ছে, তত বেশি আমার শক্তি লস, তত মানে কি ওর পোটেনশিয়াল বৃদ্ধি হচ্ছে, তার মানে বিভব বৃদ্ধি হচ্ছে। তাহলে কিউ প্রপোর্শনাল টু ভি। এই প্রপোর্শনাল যদি দেখি সমান সমান, তাহলে কি আসবে? সাম কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টকে আমরা কি বলছি? সি। এই সি কে আমরা কি বলছি? ক্যাপাসিটেন্স। তাহলে সি মানে কি? কিউ বাই ভি। এবার প্রশ্ন হলো, এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে অ্যাকচুয়ালি এই ক্যাপাসিটেন্স মানে এই ধ্রুবককে আমরা কেন ক্যাপাসিটেন্স বলছি, বা এই ধ্রুবক পদকে আমরা কেন ধারকের ক্ষমতার নির্ণায়ক রাশি বলছি, বা এই ধ্রুবক পদকে আমরা কেন ওই পরিবাহীর ধারকত্ব বলছি। প্রশ্ন এটাই যে কেন এই সি কে আমরা কেন বলছি ধারকত্ব, এই ধ্রুবকটাকে কেন বলছি। তাহলে তোমাকে এবার এটার ফিলিংস বুঝতে হবে। সি ইকুয়ালস টু কিউ বাই ভি, মানে ক্যাপাসিটেন্সটাই, মানে অ্যাকচুয়ালি এই ধ্রুবক পদটাই এর ক্ষেত্রে ধারকত্ব কেন বা ওর ধারকের ক্ষমতা কেন বোঝাচ্ছে, এই ফিলিংসটাই তুমি যদি বুঝতে পারো তাহলে তোমাদের এই ক্যাপাসিটেন্স এবং ক্যাপাসিটার বোঝা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। তাই তোমাকে এবার একটা ফিলিংস নিয়ে আসতে হবে, ফিলিংস ডেভেলপ করতে হবে যে ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কিউ বাই সি কেন, ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কিউ বাই ভি কেন, বা অ্যাকচুয়ালি যে এক্ষেত্রে যে কনস্ট্যান্টটা কেন ক্যাপাসিটেন্স, বা ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কিউ বাই ভি কেন। এর জন্য আমি তোমাদের দুটা উদাহরণ দিয়ে বোঝাবো যে সি মানে কেন কিউ বাই ভি। এই ফিলিংসটাই ডেভেলপ করলে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাই তোমাকে বোঝাবো দুটা জিনিস দিয়ে। সেটা ফার্স্ট হচ্ছে এটাই, প্রথম হচ্ছে এর সাহায্যে। এবার মধ্যে বুঝো যে সি মানে ধারকত্ব ইকুয়ালস টু আধান বাই বিভব কেন, তুমি তো এটাই বুঝো। এবার মধ্যে রাখো, এখানে যত বেশি আমি আধান নিয়ে আসবো, মনে বুঝো, এই পরিবাহীকে যত বেশি আধান নিয়ে আসবো তত এই পরিবাহীর বিভবটা কি হবে? বাড়বে, তাই না? যত বেশি এই প্লাসকে নিয়ে আসবো তত বেশি কি বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ করতে হবে, তার মানে তত বেশি কি শক্তি লস হচ্ছে, তার মানে এই পরিবাহীর পোটেনশিয়াল বাড়ছে। এবার একটু যদি মন দিয়ে দেখো, এই পরিবাহীর পোটেনশিয়াল যত বাড়ছে তত এই আধানকে
আসতে ও তত বেশি বাধা দিচ্ছে। এটাই না মেন। এই পরিবাহী পোটেনশিয়াল যত বাড়ছে, যত প্লাস আধান আসছে ততই কি পোটেনশিয়াল বাড়ছে। তাহলে এই পরিবাহী পোটেনশিয়াল যত বাড়ছে তত ও আধানকে কি আসতে গেলে আসতে কি বাধা দিচ্ছে। কেন? যত পোটেনশিয়াল বাড়ছে তত কি তত আধান বাড়ছে, তাই তো? যত যত পোটেনশিয়াল বাড়ছে তার মানে তত আধান বাড়ছে, তাহলে প্লাস আধান বাড়ছে। তাহলে ও এবার প্লাস আধানকে সহজে আসতে দিবে কি দিবে না? দিবে না। তার মানে কি যত পোটেনশিয়াল বাড়ছে তত এই আধানকে আসতে দিচ্ছে না। তার মানে কি তার মানে পোটেনশিয়াল বাড়লে এই পরিবাহী তার মধ্যে আধানকে জমা করতে দিচ্ছে না। তার মানে কি তাহলে আধানকে জমা করতে দিচ্ছে না মানে কি এই পরিবাহীর ধারণ করার ক্ষমতাটা হ্রাস পেয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারবো যে কোন একটা পরিবাহী পোটেনশিয়াল যত বেশি বাড়বে তত আধান বেশি আছে। তার মানে ওর মধ্যে কি প্লাস আধানকে ও সহজে যেতে দিবে না। তার মানে কি ও তত কি করবে আধানকে ও ধারণ করবে না। যত বেশি পোটেনশিয়াল বাড়বে তত আধান বাড়ছে, প্লাস আধানকে নিয়ে আসতে দিবে না। তার মানে আধানকে নিয়ে আসতে দিচ্ছে না মানে কি ও ধারণ করবে না। তার মানে কি ধারণ করার ক্ষমতাটা কমে যাচ্ছে। তাহলে ভি যদি বাড়ে তাহলে ওর তার মানে কি তাহলে ওর ধারণ করার ক্ষমতাটা কি কমে যাচ্ছে। দেখো তো এখানে তো তাই আছে। যত পোটেনশিয়াল বাড়বে তার মানে কি সি মানে কি? সি মানে কনস্ট্যান্ট। সি মানে কনস্ট্যান্ট, কিন্তু এই কনস্ট্যান্টটা এমন একটা মান বোঝাচ্ছে, এই কনস্ট্যান্টটা এমন একটা মান বোঝাচ্ছে যেটা পোটেনশিয়াল বাড়লে সেই কনস্ট্যান্টটা কমে যায়। তাহলে কোনো পরিবাহীর বিভব যত বাড়ছে তত আধানকে যেতে দিচ্ছে না। তার মানে তত আধানকেও জমা করছে না, ও বাধা দিচ্ছে, ওকে ইগনোর করছে। বিভব বাড়লে ওই আধানকে আসতে দিচ্ছে না। তাহলে কি তাহলে ওই পরিবাহীর যদি বিভব বেড়ে যায় ও আধানকে আসতে দিচ্ছে না মানে কি বিভব বাড়লে তার আধান ধারণ করার ক্ষমতা কমছে। তার মানে বিভব বাড়লে সেই যে সামথিং যে কনস্ট্যান্ট মানটা আস্তে আস্তে কমছে। তাহলে কনস্ট্যান্ট মান কমছে মানে কি সেই কনস্ট্যান্টে কি ওই আধানকে ধারণ করার ক্ষমতা নির্দেশ করছে। যত বেশি বিভব কি হবে বাড়বে তত আধানকে আসতে দিবে না, তত আধানকে আসতে দিবে না। তাহলে বিভব বাড়লে আধান কমছে অবশ্যই, কেন আধানকে আসতে দিচ্ছে না। তার মানে কি আধানকে আসতে দিচ্ছে না মানে কি ও ধারণ করার ক্ষমতা কি কমছে, তার মানে ওর ক্যাপাসিটেন্সটা কমছে। তার মানে এই যেখানে ধ্রুবকটা এমন একটা রাশি ইন্ডিকেট করছে যেটা বিভব বাড়লে সেই ধ্রুবকটা আস্তে আস্তে কমে যায়। তাহলে বিভব বাড়ছে মানে কি ও আধানকে আসতে দিচ্ছে না, তাহলে ও আধান ধারণ করতে পারবে না, তাহলে ধারণ করার ক্ষমতা কমছে। তাহলে এই ক্ষেত্রে ধ্রুবকটা কি ধারকত্ব বোঝাচ্ছে তার। এখানে ফার্স্ট তার উদাহরণ যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি কেন, তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট কেন একটা ধারকত্ব, তাই তো? বিভব বাড়বে, বিভব যত বাড়বে তত কি সি কি হবে তার ব্যাসার্ধ করবো, বিভব বাড়লে ধারক কমবে, তাই করছে না? যত বেশি বিভব বাড়ছে তত আধানকে আসতে দিচ্ছে না, তার মানে কি ও ধারণ করার ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তাহলে ভি বাড়লে তার ধ্রুবকটা কমবে, তাই ধ্রুবকটাকে ধারণ করার ক্ষমতা কমছে, তাই ধারণ করার ক্ষমতাকে নাউনের অ্যাডজেক্টিভ মানে ক্যাপাসিটেন্সটা কমবে। তার মানে কি এই ধ্রুবকটাকে ক্যাপাসিটেন্স। এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল যে এই যে ধ্রুবকটা এটা এমন ধ্রুবক যা ভি বাড়লে তার ধ্রুবকটা কমবে। ধ্রুবক কমছে মানে কি ভি বাড়ছে মানে আধানটা আসতে দিচ্ছে না, ধ্রুবক কমছে মানে তার ক্যাপাসিটেন্সটা কমছে। তাই ধ্রুবকটা এখানে ক্যাপাসিটেন্স ধারণ করার ক্ষমতা। এবং এই জিনিসটাই তোমাদেরকে বুঝাবো সেকেন্ড যে ফর্মুলা বা সেকেন্ড রুল, সেটা হচ্ছে করোনা ডিসচার্জ। কি বললাম? এটা হচ্ছে করোনা ডিসচার্জ। করোনা ডিসচার্জ যে সি ইকুয়ালস কিউ বাই ভি, তার মানে বিভব বাড়লে তার কনস্ট্যান্ট কমছে। তাহলে কনস্ট্যান্ট কমছে মানে কি আধান ধারণ করতে পারছে না, তাহলে আধানের ধারণ ক্ষমতা নষ্ট হচ্ছে। তাহলে আধান ধারণ করার ক্ষমতাকে আমরা কি বলি? ক্যাপাসিটেন্স। তাহলে সেই যে কনস্ট্যান্ট হিসেবে আমাদের ক্যাপাসিটেন্স। এবং এই জিনিসটাই তোমাদের অলরেডি ফিজিক্স চলে এসেছে যে সি ইকুয়ালস কেন কিউ বাই ভি হলো, তো অ্যাকচুয়ালি এখানে কনস্ট্যান্ট কেন ক্যাপাসিটেন্স। কিন্তু এই জিনিসটাই তোমাদের আবার ফিজিক্স নিয়ে আসছে কি কার সাহায্যে? এই করোনা ডিসচার্জ।
এই করোনা ডিসচার্জ তোমাদের সিলেবাসে নাই, তোমাদের কোনো বইও নাই, তোমাদের এইচএসের বইয়ে। শুধুমাত্র আমি এটাকে বোঝাচ্ছি কেন এরকম হচ্ছে, করোনা ডিসচার্জের মাধ্যমে। তোমরা ইউটিউবে যদি সার্চ করো করোনা ডিসচার্জ, তাহলে তোমাদের একদম রিয়েল প্র্যাকটিক্যাল দেখাবে যে করোনা ডিসচার্জ এক্স্যাক্টলি কি। ঠিক আছে, হ্যাঁ, যে সি মানে কিউ বাই ভি, এটা আমি ফিলিং দিচ্ছি কার সাহায্যে, করোনা ডিসচার্জের সাহায্যে। তাহলে তুমি ধরো যে এটা একটা আছে পরিবাহী, তুমি ধরো যে এটা একটা আছে পরিবাহী, হ্যাঁ, এর মধ্যে প্রচুর আধান, এটা একটা আছে পরিবাহী, এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে প্রচুর আছে আধান, প্রচুর আছে আধান, আধান প্রচুর। এবং তোমরা জানো আধান প্রপোর্শনাল টু বিভব, তাহলে এটা একটা পরিবাহী যার মধ্যে আধান আছে প্রচুর, তাহলে বিভব কি, প্রচুর বিভব। তাহলে এই যে যে পরিবাহী, তাহলে এর বিভবটা কি, এর প্রচুর বিভব আছে, প্রচুর বিভব। তাহলে এবং এই এই উচ্চ বিভব সম্পন্ন এই গোলককে যদি এই আমাদের বায়ুমণ্ডলে রাখা যায়, তবে এই গোলকের চারিপাশে কে ঘুরছে, বিভিন্ন বায়ু কণাগুলি ঘুরছে। তাহলে এই উচ্চ বিভব সম্পন্ন পরিবাহীর কাছে যখনই কে আসবে, ওই বায়ু কণাগুলি আসবে, যখনই বায়ু কণাগুলি আসবে তখনই কি হবে, তোমরা পড়েছো এই উচ্চ বিভব সম্পন্ন পরিবাহীর কাছে যখনই বায়ু কণাগুলি আসবে তখন এই আধানের জন্য এই প্রত্যেকটা বায়ু কণার মধ্যে তড়িৎ আবেশ ঘটবে। সেই জন্য তড়িৎ আবেশ ঘটবে এবং তড়িৎ আবেশের জন্য এই প্রত্যেকটা আধানের মধ্যে কি ঘটবে, সমবর্তন ঘটবে, পোলারাইজেশন ঘটবে। তাহলে প্রত্যেকটা কি মাইনাস গুলো একদিকে আসবে আর প্লাস গুলো যাবে দূরে, প্লাস যাবে কোথায়, প্লাস যাবে হচ্ছে দূরে, তাই তো, প্লাস দূরে। তাহলে এবার এই যে মাইনাস মানে কি আছে, ইলেকট্রন, এই মাইনাস মানে কি ইলেকট্রন, এই উচ্চ বিভব সম্পন্ন পরিবাহী মানে প্রচুর আধান আছে, এর মধ্যে যখনই সংস্পর্শে কারা আসবে, বায়ু কণাগুলি আসবে, তখনই ওদের মধ্যে তড়িৎ আবেশ ঘটবে, এর ফলে সমবর্তন ঘটবে। ফলে এই যে এই ইলেকট্রনগুলি কি হবে, এর মধ্যে আবার বজ্রপাত হবে। মানে অ্যাকচুয়ালি বজ্রপাত মানে কি, ওই যে ইলেকট্রনগুলি কি হবে, এই ইলেকট্রনগুলি খুব সহজে কি ওর ট্রান্সফার হয়ে যাবে একদম তড়িতের মাধ্যমে, একদম কি হবে, একদম মানে কি হবে, কি হবে, এই যে মাইনাস কি হবে, এখানে সঞ্চার ঘটবে, এখানে সঞ্চার ঘটবে, একদম 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 হচ্ছে বিদ্যুতের ঝলকের মতন। তাই যখনই সঞ্চার ঘটলো, তাহলে বলো এবার, যখনই সঞ্চার ঘটলো তখনই এই পরিবাহীর মধ্যে আধান কি হয়ে গেল, ডিসচার্জ করলো, আধান কমে গেল। তাহলে আধান ও আর ধারণ করতে পারলো না, তাহলে কি ও আধানটা কমে গেল, মানে কি ও তত বেশি আধান ধরে রাখতে পারলো না, তার মানে ওর যে ক্যাপাসিটি সেটা কমে গেল। তাহলে তাহলে এই পরিবাহী আধানকে সহজে ডিসচার্জ করলো কেন, অ্যাকচুয়ালি এই পরিবাহী আধানকে সহজে ছেড়ে দিল কেন, কিংবা এই পরিবাহীর মধ্যে এখন আর এত বেশি আধান ধারণ করার ক্ষমতা কমলো কেন, তার কারণ একমাত্র হচ্ছে উচ্চ বিভব। তো এই পরিবাহীর বিভব এত বেশি ছিল যার জন্য করোনা ডিসচার্জের মাধ্যমে সে এই ইলেকট্রনগুলি এই প্লাস আধানের মধ্যে ডিসচার্জ করছিল। ফলে এই যে এই প্লাস আধানগুলি সব ডিসচার্জ হয়ে যাওয়ার জন্য এই পরিবাহীর মধ্যে এবার আধান ধারণ করার ক্ষমতাটা কমে গেল। তার মানে কি, তার মানে এর মধ্যে এবার তার ক্যাপাসিটেন্সটা কমে গেছে। তার মানে কোনো পরিবাহীর বিভব যত বেশি হবে, তাহলে করোনা ডিসচার্জের মাধ্যমে কি হলো, ও সেই আধানগুলোকে সেই সহজে ডিসচার্জ করে দিল, কারণ ওর ধারণ করার ক্ষমতাটা নষ্ট করে দিল, ও আর বেশি ধারণ করতে চাইছে না। তার মানে কি, তাই যত পোটেনশিয়াল বেশি হবে তত ওর মধ্যে কি আধান ও ধারণ করার ক্ষমতাটা হ্রাস পেয়ে যাবে। তাহলে বিভব এমন একটা রাশি যে বেশি হলে তার ধারণ করার ক্ষমতাটা হ্রাস পাচ্ছে। তাহলে তাহলে আধান, তাহলে বিভব এমন একটা রাশি যার জন্য তার বিভব এমন একটা রাশি যে বিভব বাড়লে তার আধান কি ধারণ করার ক্ষমতা হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে যদি বলি যে এক্ষেত্রে এটা কনস্ট্যান্ট, যদি বলি এক্ষেত্রে এটা কনস্ট্যান্ট, তাহলে এই বিভব বাড়লে
এই কনস্ট্যান্ট কি কমবে, তাই না? অ্যাকচুয়ালি বিভব বাড়লে কি হচ্ছে, বিভব বাড়লে ও ধারণ করার ক্ষমতা কমছে। তাহলে এক্ষেত্রে কনস্ট্যান্ট ইকুয়ালস কিউ বাই ভি, তাহলে ভি বাড়লে কনস্ট্যান্ট কমছে, এবং তাহলে ভি বাড়লে কে কমছে, একমাত্র তার ধারকত্ব কমছে। তার মানে এক্ষেত্রে যে কনস্ট্যান্ট নিয়েছি সেটাকে তার আধান ধারণ করার ক্ষমতা। তাই আশা করি 100% ফিলিংস চলে এসছে যে কিউ ইকুয়ালস টু সিভি যে লিখলাম, সি মানে কি, যে কনস্ট্যান্ট লিখলাম, সি মানে তো এখানে কনস্ট্যান্ট না, এই কনস্ট্যান্টকে আমরা কি বলি, যে সি, এই সি কেই আমরা বলা হয় ধারকত্ব। তাহলে আশা করি তোমরা এবার বুঝতে পেরে গেছো যে এই কনস্ট্যান্ট কেন আমরা তার ধারকত্ব বলছি, বা আধান ধারণ করার ক্ষমতাকে আমরা বলছি সি। বুঝলাম কি? দুটো সাহায্যে, একটা আগের ওই গোলক দিয়ে আর একটা করোনা ডিসচার্জের মাধ্যমে। তাহলে আশা করি তোমাদের 100% ফিলিংস চলে আসার কথা যে কিউ প্রপোর্শনাল টু ভি কেন, তারপর কিউ প্লাস সিভি যে লিখলাম, তাহলে সি এখানে কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্ট আমরা কেন ধারকত্ব বলছি, বা সি ইকুয়ালস টু কিউ বাই ভি, এই রাশি সম্বন্ধে তোমাদের হয়তো 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, বা হয়তো ফিলিং চলে এসেছে যে অ্যাকচুয়ালি সি মানে এক্ষেত্রে যে কনস্ট্যান্ট, ওটা আমাদের ক্যাপাসিটেন্স। তাহলে তোমার কি বললে যে ক্যাপাসিটর কি, মানে নাউন, আর ক্যাপাসিটেন্স কি, সেই নাউনেরই দোষগুণ অবস্থা। তার মানে এই যে ক্যাপাসিটেন্স, যে ক্যাপাসিটেন্স, একে আমরা কি বলি, যে নাউনের দোষগুণ অবস্থা, মানে কি তার আধান ধারণ করার ক্ষমতা। ক্লিয়ার? এবং তোমরা কি বললে যে কিউ প্রপোর্শনাল টু ভি, আধান দিলে বিভব বাড়বে, কিন্তু বিভব কি আবার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, এবং প্রত্যেকটা পরিবারকে আধান দিলে তাদের বিভব কি সঙ্গবে বাড়ে না। তাহলে এবং কিউ মানে কি সিভি, সি মানে কি কিউ বাই ভি, যাকে এই যে সি মানে কনস্ট্যান্ট, সি মানে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে কি বলা হয়, ধারকত্ব। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কিউ ইকুয়ালস টু সিভি কেন হলো, বা সি ইকুয়ালস টু কিউ বাই ভি কেন হলো, এবং সি কে আমরা কি বলি, কনস্ট্যান্ট, যাকে বলে পরিবাহীর ধারকত্ব। এবার এই কনস্ট্যান্ট আমরা কি বলি, ধারকত্ব। এবার আমরা এই ধারকত্বের আমরা সংজ্ঞা দেবো। এবার আমরা এই ধারকত্ব কাকে বলবো বা তার সংজ্ঞা দেবো। এবার সম্পূর্ণ ইজি, আর কিছুই না। মেন তোমাদের ফিলিংস নিয়ে আসাটাই খুব মুশকিল যে ধারক কি আর ধারকত্ব কি। ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে না অ্যাকচুয়ালি ধারকত্ব কি। তাহলে এটাই মেন ধারকত্ব, ওটার ফিলিংসটা। এবার টোটালটা ইজি, আর কিছুই নাই। যে কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে সি মানে কি কিউ বাই ভি। তাহলে এবার এই ভি মানে কি বিভব প্রভেদ, এই ভি কে ধরলাম 1 মানে একক। তাহলে ভি 1 হলে সি মানে কত হবে, কিউ। তার মানে আমরা বলতে পারবো যে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে আধানের প্রয়োজন তাকে আমরা কি বলবো, ওই পরিবাহীর ধারকত্ব। কি বললাম, যে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে আধানটা লাগবে, মানে কি যে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করার জন্য যে আধানটা আমাকে ওই পরিবাহীতে ডিপোজিট করতে হবে, সেটা হলো ধারকত্ব। তাহলে সি মানে কিউ বাই ভি, ভি মানে 1, ভি মানে কি বিভব। তাহলে ভি একক হলে সি মানে কি কিউ, বা যেটাই কিউ হবে ওটাই কি ওর সি। তাহলে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন তাকে কি বলবো, ওই পরিবাহীর ধারকত্ব। ক্লিয়ার? এবার আমাদেরকে করতে হবে এই ধারকত্বের একক এবং মাত্রা। তাহলে এট ফার্স্ট সিজিএস একক। সি মানে কি কিউ বাই ভি, সি মানে কি কিউ বাই ভি। তার মানে ধারকত্বের সিজিএস একক মানে আধানের সিজিএস বাই বিভবের সিজিএস। তাহলে সিজিএস একক হবে কত, আধানের সিজিএস বাই বিভবের সিজিএস। তাহলে আধানের সিজিএস একক কি বোঝায়, স্ট্যাট কুলম্ব বাই স্ট্যাট ভোল্ট, স্ট্যাট কুলম্ব বাই স্ট্যাট ভোল্ট। তাহলে এবং এই অনুপাতকে আমরা কি বলি, স্ট্যাট ফ্যারাড। এখানে কি বলি, স্ট্যাট ফ্যারাড। তাহলে স্ট্যাট ফ্যারাডকে আমরা কি বলি, ধারকত্বের সিজিএস একক। এবং যদি বলি এসআই কে, তাহলে কি হবে, এসআই কে ধারকত্বের এসআই একক মানে
আধানের এসআই একক বাই বিভবের এসআই একক। তাহলে কি হবে? কুলম্ব বাই ভোল্ট, তাই না? কুলম্ব বাই ভোল্ট, এই কুলম্ব বাই ভোল্টকে একসঙ্গে আমরা বলি যে ফ্যারাড। আমরা কি বলি একসঙ্গে বলি? ফ্যারাড। তাহলে ধারকত্বের সিজিএস একক হচ্ছে স্ট্যাট ফ্যারাড এবং এসআইকে আমরা কি বলি? ফ্যারাড। এবার আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে ফ্যারাড এবং স্ট্যাট ফ্যারাডের মধ্যে, যেটা তোমাদের এইচএসে এমসিকিউতে খুব আসে, যে ফ্যারাড এবং স্ট্যাট ফ্যারাডের মধ্যে। তাহলে বলো এবার, কুলম্ব বাই ভোল্ট ইকুয়ালস টু ফ্যারাড। 1 কুলম্ব বাই 1 ভোল্ট ইকুয়ালস টু কি? 1 ফ্যারাড। তাহলে আমরা লিখতে পারবো যে 1 ফ্যারাড মানে 1 কুলম্ব বাই 1 ভোল্ট, তাই তো? এবার 1 কুলম্ব মানে কি? 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। এবং 1 ভোল্ট, এই 1 ভোল্ট মানে কি বোঝায়? 1 ভোল্ট মানে 1/300 স্ট্যাট ভোল্ট, 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে 300 উপরে যাবে, তাহলে 1 ফ্যারাড কত হবে? 900 × 10⁹ স্ট্যাট কুলম্ব বা স্ট্যাট ভোল্ট। এই যে এখনই পেলাম, স্ট্যাট কুলম্ব বা স্ট্যাট ভোল্ট মানে স্ট্যাট ফ্যারাড। তাহলে হবে এত স্ট্যাট ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড মানে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এটা খুবই একটা ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ, যে 1 ফ্যারাড মানে 1 ফ্যারাড ইকুয়ালস টু 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। ক্লিয়ার? এবং এই স্ট্যাট ফ্যারাড একে আবার বলা হয় ইএসইউ ধারকত্ব। হ্যাঁ, যে এই স্ট্যাট ফ্যারাড মানেও আবার বলে একে ইএসইউ ধারকত্ব। তাহলে এবার তোমাদেরকে জানতে হবে যে 1 স্ট্যাট ফ্যারাড কাকে বলে বা 1 ইএসইউ ধারকত্ব কাকে বলে। তাহলে 1 কুলম্ব বাই 1 স্ট্যাট ভোল্ট মানে কি? মানে তো 1 স্ট্যাট ফ্যারাড। 1 স্ট্যাট কুলম্ব বাই 1 স্ট্যাট ভোল্ট মানে 1 স্ট্যাট ফ্যারাড, তাই না? 1 স্ট্যাট কুলম্ব বাই 1 স্ট্যাট ভোল্ট মানে 1 স্ট্যাট ফ্যারাড। তাহলে আমরা বলতে পারবো এই ধারকত্বের সংজ্ঞা অনুসারে যে কোনো পরিবাহীর 1 স্ট্যাট ভোল্ট বিভব বৃদ্ধি করার জন্য যদি 1 স্ট্যাট কুলম্ব আধানের প্রয়োজন হয়, তবে ওই পরিবাহীর ধারকত্বকে বলা হয় 1 স্ট্যাট ফ্যারাড, তাই তো? বা তুমি বলতে পারো যে কোনো পরিবাহীকে 1 স্ট্যাট কুলম্ব আধানের জন্য যদি তার বিভব 1 স্ট্যাট ভোল্ট বৃদ্ধি হয়, তবে ওই পরিবাহীর ধারকত্ব 1 স্ট্যাট ফ্যারাড। ঠিক সেভাবেই যদি তোমাকে বলে যে 1 ফ্যারাড কাকে বলবো? 1 ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড কাকে বলবো? যে কোনো পরিবাহী 1 ভোল্ট বিভব বৃদ্ধির জন্য যদি 1 কুলম্ব আধানের প্রয়োজন হয়, তবে ওই পরিবাহীর ধারকত্ব কত? 1 ফ্যারাড। আরে ধারকত্ব মানে কি? যেটা ও আধান ধারণ করবে, যেটা ওর আধান ধারণ করার ক্ষমতা, তাহলে 1 ভোল্ট বিভব বৃদ্ধি করার জন্য ও যদি 1 কুলম্ব আধান ধারণ করে, তবে ওটাই কি ওর 1 ফ্যারাড ধারকত্ব। ক্লিয়ার? এবার তোমাকে তাহলে তুমি কি বললে? ধারকের সিজিএস একক, ধারকের এসআই একক, সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক এবং মধ্যে সংখ্যা। এবার তোমাকে করতে হবে যে ধারকত্বের মাত্রা। তার মানে QC মানে Q/V। তাহলে এবার ধারকত্বের মাত্রা মানে কি? আধানের মাত্রা বাই বিভবের মাত্রা। তাহলে এবার হবে ধারকত্বের মাত্রা, মানে আধানের মাত্রা বাই বিভবের মাত্রা। এবার তোমরা কি জানো? W ইকুয়ালস টু QV, বিভব চ্যাপ্টারে পড়েছো। তাহলে V মানে কত হবে? W/Q। তাহলে C ইকুয়ালস টু Q/V। তাহলে V মানে কি? W/Q। তাহলে Q কি হবে? Q যাবে উপরে, তাহলে কি হবে? Q²/W। তাহলে ধারকত্বের মাত্রা মানে এই আধানের স্কয়ারের মাত্রা বাই কার্যের মাত্রা। তাহলে আধান কত হয়? IT তার স্কয়ার বাই m² T⁻², এটা হয়। তার মানে আমি লিখতে পারবো কত? উপরে কত হবে? এটা I² T² বাই m
এল স্কোয়ার টি পাওয়ারে মাইনাস টু। তাহলে এম কি হবে? এম হবে ইনভার্স, তাহলে এম ইনভার্স এল মাইনাস টু আই স্কোয়ার টি পাওয়ারে প্লাস ফোর। তাহলে এটা কি আমাদের ধারকত্বের মাত্রা। ক্লিয়ার? এবার সব থেকে একটা ইম্পর্টেন্ট লাইন লিখছি বা বলছি, সেটা হলো ধারকত্ব পরিবাহী আধান এবং বিভবের উপর নির্ভর করে না। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। তোমাদের মনে হতে পারে যে আধান সি মানে কি কিউ বাই ভি, কিন্তু ধারকত্ব মানে ওর যে ক্যাপাসিটি, ওর যে ক্যাপাসিটেন্স, সেটা কখনোই তার আধান এবং বিভবের উপর নির্ভর করে না। যদি বলা হয় এই বোতলে যতটা জল ধারণ করার ক্যাপাসিটি ঠিক সেটাই ধারণ করবে। মানে কি, যে ওর যে ক্যাপাসিটি সেটা কি একটা কনস্ট্যান্ট। যে কোনো একটি নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে ক্যাপাসিটি দ্বারা কনস্ট্যান্ট। যে আধান বাড়িয়ে আমি ক্যাপাসিটি চেঞ্জ করতে পারবো না। অ্যাকচুয়ালি কি আধান বাড়িয়ে মানে কি, এখানে ধরো যে এখানে 1 লিটার জল ধরে, এখানে আমি জল ঢালবো, 1 লিটার যখন হয়ে যাবে, আমি জল ঢালছি 1 লিটার হয়ে গেলে কি হবে? জল কি 2 লিটার ভরবে না তো, কারণ 1 লিটার যখনই ভরে যাবে তখন কি বাকি জল সব গড়িয়ে পড়ে যাবে। তার মানে কি, যে এর মধ্যে যেটাই আছে ক্যাপাসিটি, আমি এখানে যদি 5 লিটার জল ঢালি তবে ও 1 লিটার জলই ধারণ করবে। তাহলে কি বললাম, যে সি মানে কি ক্যাপাসিটেন্স, এবং এটা কনস্ট্যান্ট কার ক্ষেত্রে? একটি নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে। এবং এর ক্যাপাসিটেন্স আমরা কখনোই আধান বাড়িয়ে ধারকত্ব বৃদ্ধি করা যায় না। তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের কনফিউজ করে দেবে, যে তোমাকে বলবে যে আধান বাড়িয়ে ধারকত্ব বৃদ্ধি করা যায়। সত্য না মিথ্যা? তোমরা দেখবে সি মানে কিউ বাই ভি, হ্যাঁ ঠিক আছে, তাহলে কিউ বাড়লে ধারকত্ব বাড়বে, কিন্তু এক্স্যাক্টলি সেটা না। তুমি যদি আধান বাড়াও তাহলে তো বিভব বাড়বে, যদি আধান বৃদ্ধি করো তাহলে বিভব কি হবে? বাড়বে, এবং কিভাবে? প্রপোর্শনাল ভাবে বাড়বে। তাহলে আধান বাড়ছে, তারপরে বিভব সেটাও বাড়ছে, তাহলে কি হবে? অনুপাত থাকবে কনস্ট্যান্ট। আধান যদি দাও তাহলে তার বিভবও কিন্তু বাড়ে, তাহলে অনুপাত কি হবে? কনস্ট্যান্ট। অর্থাৎ কোন পরিবাহীর ধারকত্ব তার আধান বৃদ্ধি করে তার ধারকত্ব বৃদ্ধি করা যায় না। এটা খুব ইম্পর্টেন্ট লাইন বললাম। এবং ধারকত্ব আধান এবং বিভবের উপর নির্ভর করে না। তাহলে ধারকত্ব আমরা বৃদ্ধি করব কি করে? তারও এবার পদ্ধতি আছে। তার মানে কি, সি মানে কি? সি মানে কিউ বাই ভি, যদি বলি আধান কনস্ট্যান্ট মানে ধ্রুবক, যদি বলা হয় আধান ধ্রুবক মানে আধান, মানে আধানটা একই আছে। আধান যদি ধ্রুবক হয় তবে সি মানে কত হবে? প্রপোর্শনাল টু ভি। তাহলে সি কি হবে? সি প্রপোর্শনাল টু 1/v হবে। তাহলে সি কত হবে? প্রপোর্শনাল টু 1/v হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারবো যে তাহলে ধারকত্ব কি তার বিভবের সঙ্গে সমানুপাতিক, ব্যাসানুপাতিক, তাই তো? যে ধারকত্ব কি তার বিভবের সঙ্গে ব্যাসানুপাতিক। তাহলে এই বিভব যে বিষয়ের উপর নির্ভর করে ধারকত্ব ঠিক সেই বিষয়ের উপরই নির্ভর করবে, বা তার অপোজিট, তাই না? এই যে এখানে একদম লেখাই আছে যে আমি কি বলেছিলাম, যে বিভব এক নম্বরে নির্ভর করে তার উপরে তার পারিপার্শ্বিক মাধ্যম। যদি কে বেড়ে যায়, যদি মাধ্যম বেড়ে যায় তাহলে বিভব কি হবে? যদি মাধ্যম বেড়ে যায় তাহলে বিভব হচ্ছে কমবে, এবং বিভব যদি কমে যায় তাহলে ধারকত্ব কি হবে? বাড়বে। তার মানে আমরা 1 নাম্বার বলতে পারবো যে সি প্রপোর্শনাল টু কে, যেহেতু ভি প্রপোর্শনাল টু 1/k, ধারকত্ব কে বাড়লে ভি কমছে, আবার ভি কমলে সি হচ্ছে বাড়ছে। তাহলে আমরা বলবো যে কোন ধারকের পারিপার্শ্বিক মাধ্যম যদি চেঞ্জ করা যায় হয়, মানে কি, মানে একটা ধারকের বায়ুর পরিবর্তে যদি কোনো
পরাবৈদ্যুতিক ধ্রুবক রাখা হয় তবে ধারকত্ব কি হবে? বাড়বে। এবং তারও আমি এক্সপ্লেন করব, সেটা পরে আছে। এটা শুধুমাত্র মনে রাখো যে যদি পরাবৈদ্যুতিক মাধ্যম বেড়ে যায় তাহলে কি তার সেই পরিবাহীর ধারকত্ব বাড়বে। সেকেন্ড কি, ভি প্রপোর্শনাল টু 1/r, তাই আর বাড়লে বিভব কি হয়? কমে। আর বাড়লে বিভব কমবে, তার মানে এক্ষেত্রে কি, তাহলে আর বাড়লে বিভব কমছে, তাহলে আর বাড়লে বিভব কমলে তাহলে ভি বাড়লে সি হচ্ছে বাড়বে। তাহলে সেকেন্ড আমরা কি বলবো? সেকেন্ড বলবো হচ্ছে পরিবাহী তলের আকৃতীয় ক্ষেত্রফল, পরিবাহী তলের আকৃতীয় ক্ষেত্রফল বাড়লে তার ধারকত্ব বাড়ে, তাই তো? তাহলে কোনো পরিবাহীর যদি ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে হচ্ছে ধারকত্ব বাড়বে, অবশ্যই বাড়বে। যদি বলি এটা ছোট এটা বড়, এটা ছোট এটা বড়, তার মানে এর মধ্যে কি হবে? 3 4 5 6 7 8, এখানে আধান আছে 8টা আধান, আর কম এখানে সেম 1 2 3 4 5 6 7 8, এর ব্যাসার্ধ বেশি। তাহলে দেখো তো, তাহলে এই পরিবাহীতে ব্যাসার্ধ কম, আধান 8টা, এক্ষেত্রে ব্যাসার্ধ বেশি, আধান সেম, মানে আধানটা কনস্ট্যান্ট। তাহলে বলো তো এবার কোন প্লাস কিউ আধানকে নিয়ে আসতে গেলে এ বেশি বাধা দিবে নাকি এ বাধা দেবে বেশি? এটার আধান কত আছে? 8টা, ব্যাসার্ধ কম। এর আধান কি আছে? 8টা, ব্যাসার্ধ বড়। তার মানে কি এর মধ্যে তো আধানগুলো খুব কাছাকাছি আছে। তার মানে কি, তার মানে এই পরিবাহীর আর 8টা কম, মানে বিভব বেশি। বিভব বেশি কি হবে? এ এবার প্লাস কিউ কে আসতে দিবে না, ও বাধা দিবে বেশি। তাহলে বাধা দিবে বেশি মানে কি? তাহলে এর মধ্যে বিভব বেশি আছে। আর অ্যাকচুয়ালি কি, আরে বিভব বেশি মানে কি, ওর মধ্যে পটেনশিয়াল বেশি আছে, তাহলে ও বাধা দিবে, ও আসতে দিবে না। তাহলে আসতে দিবে না মানে কি, ও ধারকত্ব আসতে দিচ্ছে মানে কি, তাহলে এই পরিবাহী আধান ধারণ করতে পারছে না, তাহলে ধারকত্ব কমে গেছে। কিন্তু এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে ব্যাসার্ধ অনেক বেশি, আধানে কি আছে? ব্যাসার্ধ অনেক বেশি, এবং ওরা খুব দূরে দূরে আছে। তার মানে এর মধ্যে কি, তাহলে এর মধ্যে এবার আধানের ডেনসিটি সেটা কম আছে। তার মানে এবার এই আধানকে নিয়ে আসতে গেলে কি করবে? এর থেকে এবার কম বাধা নেবে। কেন? ওর আর বেশি, তাহলে আর বাড়লে কি হবে? আর বেশি, তাহলে আর বাড়লে বিভব হচ্ছে কম, তাহলে বিভব কম মানে কি, তাহলে ও এবার পটেনশিয়াল কম, তাহলে ও সহজে একে বাধা দিতে বেশি পারবে না। তাহলে বাধা যদি বেশি না দিতে পারে তাহলে এখানে কি, তাহলে এখানে খুব সহজেই অনেক বেশি আধান ডিপোজিট করতে পারবে, অনেক সহজে। তাহলে ধারকত্ব কি হবে? বাড়বে। আধান ধারণ করার ক্ষমতা বাড়ছে, তাহলে ধারকত্ব বাড়বে। তার মানে পরিবাহী তলের আকৃতি এবং ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে বিভব কি হবে? কমবে। বিভব কমলে আসতে দিবে না, তাহলে আধান সহজে ধারণ করতে পারবে না, তাহলে ওর ক্যাপাসিটি কমে গেছে। এবং এর ক্ষেত্রে কি হবে? ব্যাসার্ধ বেশি, আধান সেমই আছে, ব্যাসার্ধ বেশি, তার মানে কি ডেনসিটি কম, তাহলে ও কি সহজে আধানটা আসতে গেলে কি, তাহলে ব্যাসার্ধ বেশি বিভব কম, তাহলে পটেনশিয়াল কম, ওকে আসতে জন্য বাধা দিতে পারবে না, তাহলে আধান কত বেশি জমা হতে পারবে, তাহলে ধারকত্ব বেড়ে গেল। তার মানে বিভব যার যার উপর নির্ভর করে, ধারকত্ব কি তার উপরই নির্ভর করে, শুধু উল্টা। তাহলে কি বলবো? তাহলে পরিবাহী তলের কি ক্ষেত্রফল, তাই তো? তাহলে কোন পরিবাহীর পারিপার্শ্বিক মাধ্যম, কোন পরিবাহীর পারিপার্শ্বিক মাধ্যম যদি বাড়ে তাহলে বিভবটা কি হয়? কমে, ধারকত্ব বাড়ে। আবার কোন পরিবাহীর তলের আকার আকৃতি যদি বেড়ে যায় তাহলে আটটা বাড়ছে, বিভব কি হবে? কমবে, বাধা দিবে কম, তাহলে আধান কত বেশি জমাতে পারবে, ধারকত্ব বাড়বে। তাহলে পরিবাহী তলের আকৃতি ও ক্ষেত্রফল বৃদ্ধি হলে ধারকত্ব বাড়বে। মাধ্যমের যদি মাধ্যম চেঞ্জ হয়ে যায়, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি চেঞ্জ হলে ধারকত্ব বাড়বে। এন্ড থার্ড কি আছে? এই যে অন্যান্য পরিবাহীর উপস্থিতি, এই অন্যান্য পরিবাহীর উপস্থিতির জন্যও তার ধারকত্ব হচ্ছে বেড়ে যায়। কি? এই একটা প্লাস পাতের কাছে যদি একটি অনাহিত এবং
ভূ সংলগ্ন পাত নিয়ে আসা যায়, তবে এর বিভবটা কমে যায়, এর বিভবটা কমে যায়। তাহলে তাহলে লাস্ট কি বলবো, তাহলে অন্যান্য অন্যান্য পরিবাহীর উপস্থিতি, অন্যান্য পরিবাহীর উপস্থিতি। কি বললাম, যে কোনো ধনাত্মক প্লেটের পাশে যদি একটি অনাহিত এবং ভূ সংলগ্ন প্লেট আনা হয় তবে বিভবটা কমে যায়। তাহলে বিভব কমে তাহলে কি হবে, ধারকত্ব বাড়বে। তোমাদের এটা পরীক্ষায় আসে যে পরিবাহীর ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে কোনো পরিবাহীর ধারকত্ব তার আধান এবং বিভবের উপর নির্ভর করে না, কখনোই করে না, কখনোই করে না। কার উপর নির্ভর করে, এই তিনটা চেঞ্জ করলে, এই তিনটা চেঞ্জ করলে বিভব চেঞ্জ হবে, তার জন্য ধারকত্ব চেঞ্জ হবে। ক্লিয়ার? তাহলে কোন পরিবাহী ধারকত্ব নির্ভর করে কোন কোন বিষয়? এক নম্বর, যে পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে। যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক বাড়লে ধারকত্ব বাড়বে। সেকেন্ড, পরিবাহীর যদি ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে বেশি আধান জমা করতে পারবে, ধারকত্ব বেড়ে গেল। এন্ড থার্ড, অন্যান্য পরিবাহীর উপস্থিতি, কি যে কোন একটি ধনাত্মক প্লেটের পাশে একটি অনাহিত এবং ভূ সংলগ্ন প্লেট নিয়ে আসলে তার বিভবটা কমে যায়, ধারকত্ব বেড়ে যায়। তাহলে তাহলে তোমাদের এখানে কি হলো, যে ধারক কি, ধারকত্ব কি, এবং বিভব কি কি বিষয়ের উপর নির্ভর করে, এবং ধারকত্ব এক্স্যাক্টলি কি তার ফিজিক্স তোমরা বুঝতে পারলে করোনা ডিসচার্জ এবং আরেকটা পরিবাহীর উদাহরণ দিয়ে, এবং সঙ্গে ধারকত্ব কাকে বলবো, এবং ধারকত্ব কি বিষয়ের উপর নির্ভর করে, ধারকত্বের সিজিএস এসআই একক, ওদের সংজ্ঞা, ওদের মধ্যে সম্পর্ক, সঙ্গে ধারকত্ব হচ্ছে ধারকত্ব কি ওর মাত্রা, এবং ধারকত্ব হচ্ছে সবসময় একটা ধনাত্মক রাশি। যে কি, যে হ্যাঁ এ ধারকত্ব মানে কি, ও ধারণ করেছে মানে এটা অলওয়েজ একটা পজিটিভ একটা রাশি বোঝায়। ঠিক আছে, তোমরা সবই বুঝতে পারলে, সব ক্লিয়ার। কিন্তু এবার তোমাদের মনে কোশ্চিন ঘুরপাক করতে পারে যে অ্যাকচুয়ালি ধারক, এই ধারককে আমরা কেন ব্যবহার করি, এই ধারককে আমরা কেন ব্যবহার করি, কেন ব্যবহার করি, এই ধারককে আমরা ব্যবহার করার কারণ কি। এবার তোমাদের মধ্যে অনেকেরই একটা গন্ডগোল হতে পারে যে ধারক আর ব্যাটারি দুটাই সমান জিনিস না। আবার বলছি, ধারক এবং ব্যাটারি, তোমরা কি বললাম, ধারক মানে কি, ধারক মানে আধানকে ধারণ করবে। এবং তোমরা জানো যে তোমাদের বিভিন্ন মোবাইল বা বিভিন্ন ল্যাপটপ, বিভিন্ন হচ্ছে ট্যাব, তাই তো, যে ইত্যাদি যে ব্যাটারি আছে, তাহলে ওখানেও কি, ওখানে তো আধান ধারণ করে আছে। তাহলে তোমরা ব্যাটারিকে কিন্তু কখনোই ধারক বলা যায় না, কারণ আছে, ব্যাটারি আর ধারক কখনোই একই জিনিস না। কেননা দেখো, তোমাদের মনে হতে পারে যে না স্যার, ধারকও তো আধান ধারণ করছে, আর যে ব্যাটারি ও তো আধান ধারণ করছে, কিন্তু কিন্তু ধারকত্ব আর ব্যাটারি সমান জিনিস না। কি করে দেখো, তুমি ধরো যে তোমার কাছে এটা একটা আছে বালতি আছে, তোমার কাছে এটা একটা আছে বালতি, এই বালতিতে তোমার এতটা জল আছে, তুমি এখানে ছোট্ট ছিদ্র করলে জল বেরোবে, এখানে ছোট্ট ছিদ্র করলে জল বেরোবে, ছোট্ট ছিদ্র করলে জল বেরোবে, ছোট্ট করলে ছিদ্র জল বেরোবে, এখানেও জল বেরোবে, এখানেও জল বেরোবে। তার মানে এই এক বালতি ভর্তি জল তুমি নিলে এবং বালতির চারিপাশে তুমি ছিদ্র করবে, তাহলে কি দেখবে, জল অবশ্যই বেরোচ্ছে, এবং সেটা বেরোচ্ছে কি করে, ও খুব আস্তে আস্তে ও জলকে ডিসচার্জ করছে। এটা হচ্ছে আমাদের ব্যাটারি, এটা হচ্ছে আমাদের ব্যাটারি। তাই ব্যাটারির কাজ কি, ব্যাটারির কাজ হচ্ছে আধানকে অল্প অল্প করে ডিসচার্জ করা। তার মানে ও কি করে, ও আধানকে আগে স্টোর করবে, তারপর ও ডিসচার্জ করবে অল্প অল্প করে, এটা ব্যাটারি। কিন্তু কিন্তু ধারক কোনটা, ধারক বলতে বোঝায়
তুমি এক বালতি জল বললে এবং তুমি সম্পূর্ণ ঢেলে দিলে একবারে। কি বল কি বললে যে তুমি এক বালতি জল নিয়ে তুমি একসঙ্গে ঢেলে তাহলে ওই জলের ডিসচার্জ সেটা হয়ে গেল একসঙ্গে। তার মানে ব্যাটারিতে কি হচ্ছে, তাহলে ব্যাটারিতে আমাদের যে জলটা আছে সে ডিসচার্জ হচ্ছে অল্প অল্প করে। কিন্তু ধারকের ক্ষেত্রে কি হয়, ধারকের চার্জ যেটা নিবে ও ডিসচার্জ করে সঙ্গে সঙ্গে। ব্যাটারি স্লো করবে আর ব্যাটারি ধারক ও চার্জ নিবে দিবে মানে একসঙ্গে চার্জ স্টোর করলো সঙ্গে দিয়ে দিল, চার্জ স্টোর করলো সঙ্গে সঙ্গে ঢেলে দিল। এটা হচ্ছে ক্যাপাসিটার। আর ব্যাটারি কোনটা, চার্জ নিবে ও স্লোভাবে ও ছাড়াবে। তাহলে এবার বলো তোমাদের মোবাইল ফোনে কোনটা আছে, ধারক না ব্যাটারি? ধারকের কাজ কি, তুমি চার্জ করলে ও আদান সঙ্গে সঙ্গে ও ডিসচার্জ করবে মানে সঙ্গে সঙ্গে, কিন্তু ব্যাটারি করবে ও খুব স্লোভাবে করবে। তার মানে তোমাদের যে মোবাইল বা ল্যাপটপ বা ট্যাব তাহলে ইত্যাদিতে কে আছে, ধারক না, এখানে আছে কে, ব্যাটারি। এখানে আছে ব্যাটারি। কেন, তুমি একবার চার্জ করলে তাহলে ওই চার্জ কি হয়, খুব স্লোলি ও ডিসচার্জ করে, তাই তো? তাহলে আমাদের মোবাইলে কি আছে, ব্যাটারি। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই ধারক কেন ব্যবহার করি? তাহলে এটা কি হলো, এটা ধারক এবং ব্যাটারির মধ্যে পার্থক্য। ধারক যে চার্জ স্টোর করবে ওকে সঙ্গে সঙ্গে ডিসচার্জ করবে, কিন্তু ব্যাটারি করবে ওই চার্জকে খুব স্লোভাবে ডিসচার্জ করবে, সেটা অনেকক্ষণ ধরে করবে। এটা হচ্ছে পার্থক্য। তাই ধারক এবং ব্যাটারি কখনোই সমান জিনিস না। কিন্তু তাহলে এবার যে ধারক আমরা ব্যবহার করি কেন, এবার তোমরা সবাই জানো যে আমাদের যে বাড়ির যে লাইন আছে, আমাদের বাড়ির লাইন, সেই লাইনে ম্যাক্সিমাম কারেন্ট কত আছে, 5 অ্যাম্পিয়ার। এটা ক্লাস 10-এ পড়েছো, ক্লাস 12-এও পড়বে, সেকেন্ড যে ইউনিটে তোমরা গিয়ে পড়বে, ওমেস্টে গিয়ে পড়বে। তাহলে আমাদের যে বাড়ির বর্তনী আছে, তাহলে আমাদের বাড়ির বর্তনীতে কারেন্ট কত আসছে, 5 অ্যাম্পিয়ার। এটাই ম্যাক্সিমাম কারেন্ট আসছে। কিন্তু তোমাদের বাড়িতে যে আছে হিটার বা ফ্রিজ বা এসি বা ফ্যান, আমি ফ্যানের ক্ষেত্রে বলছি, একটা ফ্যান চালু করার জন্য আমার কম করে হলো 15 অ্যাম্পিয়ার কারেন্ট লাগে। কি বললাম, যে কোন একটা ফ্যান চালু করতে গেলে আমাদের প্রায় 10 থেকে 15 অ্যাম্পিয়ার কারেন্ট লাগে। কিন্তু আমাদের বাড়ির যে বর্তনী ওখানে তো 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তাহলে ফ্যান চলবেই না। বিভিন্ন হিটার বা ফ্রিজ বা এসি বা ওয়াশিং মেশিন এগুলো চলবেই না, ঠিক কিনা? আমাদের বাড়ির বর্তনীতে কারেন্ট আসছে মাত্র 5 অ্যাম্পিয়ার, কিন্তু যে বাড়ির ফ্যান, ওই ফ্যান চালু করার জন্য লাগবে কত, 15 অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে। তাহলে এই কারেন্টটা আর কোথা থেকে, এত হিউজ পরিমাণ কারেন্ট কোথা থেকে আসবে? এবং এই কারেন্ট যে বৃদ্ধি করছে সেটাই করছে ধারক। কি করে করছে, এটা আছে ধারক। দেখবে তোমাদের ফ্যানের যেটা সিলিং ফ্যান বা যে কোনো ফ্যানের ক্ষেত্রে দেখবে ফ্যানের ভিতরে একটা সাদা রঙের ব্যাটারির মতো থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ব্যাটারি না, ওকে কি বলে, ওকে বলে ক্যাপাসিটার। তাহলে ও যদি না থাকতো তাহলে ফ্যান চলবে না। কেন, কারণ আমাদের লাইন আসছে 5 অ্যাম্পিয়ার, বাট আমাদের ফ্যান চলছে কত, 15 অ্যাম্পিয়ার চলছে। তাহলে ওখানে ওই ক্যাপাসিটার কি কাজ করছে, ও কি করছে, ও আগে ওই চার্জকে জমা করছে, ওই চার্জকে জমা করে নিয়ে তাহলে অনেক বেশি হলো আধানকে আবার একসঙ্গে ঢেলে দিচ্ছে। তার মানে কি, ও কি করছে, ও অনেক বেশি আধানকে জমা করছে। তার মানে কি, অনেক বেশি আধান মানে কি, কারেন্ট অনেক বেশি, তাহলে একসঙ্গে ও উগলে দিচ্ছে বা ওকে ঢেলে দিচ্ছে, তার মানে ফ্যানটা চলছে। তার মানে এই 5 অ্যাম্প যদি বলতাম যে 5 অ্যাম্পিয়ার কারেন্টে ফ্যান চলছে, তাহলে ক্যাপাসিটার ইউজ করার দরকার নাই। তাহলে ইউজ কেন করছি কেন, ওই ফ্যান বা ওই লাইট বা ওই হিটার বা ওই আমাদের এসি ফ্রিজ ইত্যাদিকে স্টার্টিং করার জন্য। কেন, এই ফ্যানকে স্টার্ট করার জন্য আমার মিনিমাম 15 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার।
কিন্তু আমাদের কারেন্ট পাচ্ছে কত 5 অ্যাম্পিয়ার। ফলে কি ও আগে কারেন্টটাকে স্টোর করছে মানে সঙ্গে একসঙ্গে দিল ধরে, তাহলে কি হলো আমি হিউজ পরিমাণ কারেন্ট পেলাম, ফলে ফ্যানটা স্টার্ট হয়ে গেল। তাহলে ক্যাপাসিটরের কাজ কি, স্টার্টিং করার জন্য প্রত্যেকটা যন্ত্রে একটা হিউজ পরিমাণ কারেন্ট থাকে, কিন্তু সেটা আমরা সাপ্লাই করা থাকে না। ফলে আমরা কি করি, ক্যাপাসিটরের মাধ্যমে সেই আধানকে জমা করে আমরা কি করি, আমরা হিউজ পরিমাণ কারেন্টকে ডেভেলপ করাই, তারপর ওটাকে একসঙ্গে ভেঙে দেয়। কে ধারে, ক্যাপাসিটর ধারে। তাহলে বিভিন্ন কি ওই বড় বড় যন্ত্রপাতি যারা অনেক বেশি ক্ষমতা ওদের, যাদের অনেক বেশি কারেন্ট প্রয়োজন, তাদের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটর ইউজ করি। কেন, তাকে স্টার্টিং করার জন্য, বেশি পরিমাণে কারেন্ট সাপ্লাই করার জন্য। তাহলে ব্যাটারি এবং ধারক যে আলাদা সেটা বুঝতে পেরেছ। ধারক একবারে চার্জকে ডিসচার্জ করবে, আর ব্যাটারি স্লো করে করবে, তাই না? তোমাদের যে মোবাইলের ব্যাটারি হয় 100%, 90%, 80%, 70%, মানে কি চার্জটা আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে। কিন্তু তুমি যদি ধারক ইউজ করতে মোবাইলে, তাহলে সঙ্গে সঙ্গে ডিসচার্জ হয়ে যেত। তাহলে ব্যাটারি ডিসচার্জ করে খুব স্লো ভাবে অনেকক্ষণ ধরে, আর ধারক একসঙ্গে করে দেয়। এবং ধারককে আমরা কেন ইউজ করি, কোনো যন্ত্রকে বেশি কারেন্ট সাপ্লাই করার জন্য। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, কোনো সমস্যা হয়তো নাই। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আবার দেখো। কেন, সেকেন্ড পার্ট খুব ইজি, খুব সহজ, কিন্তু মেন যে ফিলিংসটা, তোকে মেন ফিলিংস নিয়ে আসতে হবে যে ধারক কি আর ধারকত্ব কি, ক্যাপাসিটর কি আর ক্যাপাসিটেন্স কি, এটাই তোমাদের মেন ফিলিংসের বিষয়। এই ফিলিংস তোমার যখন চলে আসবে, ইয়েস হ্যাঁ এটাই ক্যাপাসিটর, ইয়েস এটাই ক্যাপাসিটর, আর এটাই এর ক্যাপাসিটেন্স বোঝায়, যখন ফিলিংস চলে আসবে তখন টোটাল জিনিস ইজি, বোঝা বলে কিচ্ছু মনে হবে না। সেই জন্য মুখস্থ না করে কনসেপ্টের পিছনে ছোট, মেন কনসেপ্ট বুঝো যে ক্যাপাসিটেন্স কি, ক্যাপাসিটর কি, এবং ধারক কি, ব্যাটারি কি, ধারক আমরা কেন ইউজ করি। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধারকের আরো নতুন থিওরি নিয়ে। থ্যাংক ইউ।